ডোনাল্ড লুরাক দেখলো যে ভারতের কাছে দিয়ে তো চীনকে সরানো যাচ্ছে না, ভারতের নাকের ডগার উপর দিয়ে চীন কিন্তু সবই করে যাচ্ছে এবং তিস্তা প্রজেক্ট আসবে সবই করবে, কারণ হাসিনার হাতে টাকা নাই, চীনের টাকা ছাড়া হাসিনার সরকার চালানো এবং টিকানো এই ছাত্র আন্দোলন না হলেও ম্যাক্সিমাম 6 মাসের মাঝখানে অর্থনৈতিক ধসা হাসিনার ধস হতোই। এই যে নিউ ইয়র্কে উনি গেলেন, নিউ ইয়র্কে গেলেন, ভাষণ দিবেন, সব ঠিক আছে, মোদির সাথে তো ওনার দেখা করতে চাওয়ার দরকার নাই। মোদির নিজ ইন্টারেস্টে মোদি ওনার সাথে দেখা চাওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাক, আপনি কেন রিকোয়েস্ট করবেন মোদির সাথে দেখা করার জন্য? এখানেই তো নত জানো আপনার নীতি শুরু হয়ে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্ল্যাকমেইল করার ব্যবস্থা চলছে। কিভাবে? সামনে কিন্তু দুর্গাপূজা, এই দুর্গাপূজায় আমি কয়েকবার মেনশন করেছি আমার কয়েকটাই, দুর্গাপূজায় ভারত একটা ভয়ঙ্কর রকম একটা জঙ্গি কাজ করবে, জঙ্গি একটা নাটক করবে, জঙ্গি নাটক করে সারা পৃথিবীকে দেখাবে আঙ্গুল দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দোষ চাপানোর চেষ্টা করবে এবং তারপর ডক্টর মোহাম্মদকে ব্ল্যাকমেইল করবে, ব্ল্যাকমেইল করে আবার ভারত এসে জুড়ে বসবে বাংলাদেশের ভিতরে, ভারতের র আবার প্রবেশ শুরু করে। আমাকে স্যার ছাত্র নেতা ফোন করে বলে যে আমার কাছে সাহায্য চাইছে ব্যক্তিগতভাবে। আমি সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ অফিসারকে ফোন করে সেই ছাত্র নেতাকে সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করেছি। আমার কথা হচ্ছে সব ছাত্র নেতা তো আমার কাছে যোগাযোগ করা সম্ভব না, আর সবাইকে দল ধরে সিএমএইচে পাঠানো সম্ভব। এবং লজ্জাজনক ব্যাপার, যখন সেই সব আহত ছাত্রদেরকে প্রধান উপদেষ্টার বাসার সামনে গিয়ে বসে থাকতে ওনার সাথে একবার দেখা করার জন্য আপনারা রাতারাতি তাদের রক্ত মারিয়ে এসে আপনারা ক্ষমতায় বসে রাতারাতি আপনারা জমিদার বাবু হয়ে গেলেন। আমার মতো মেজর সাহেবের, যার কোনো স্বার্থ নাই, যে রাজনীতি করি না, বিদেশে বসে নিজের ব্যবসা করি, আমি তো দেশ থেকে পালিয়েও আসি নাই, আমি বিদেশেই ছিলাম যখন হাসিনার বিরুদ্ধে আমি যুদ্ধ সংগ্রাম ঘোষণা করি। এবং এই যে আওয়ামী সন্ত্রাসীরা অনেক মিথ্যা প্রপাগান্ডা করে বেড়ায়, আমি বরখাস্ত, আমি অমুক সুমুক, হাসিন স্যাররা তো আমাকে ভালো চেনে, সমগ্র সেনাবাহিনীর সিনিয়র সবাই আমাকে চেনে। তো আমি আর্মিতে কেমন অফিসার ছিলাম, কি ছিলাম, কিভাবে সম্মানের সাথে স্বেচ্ছায় অবসর নিয়ে আমি সেনাবাহিনী ছেড়ে আমি বিদেশে চলে আসছি। তো যাই হোক, তারপরেও আমি কিন্তু নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি, কারণ এটাকে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো বলা উচিত না, কারণ আমি আমার দেশের জন্য করছি। যাই হোক, আমার একার পক্ষে তাদের পক্ষ থেকেও তো দুইজন উপদেষ্টা আছে, মানে এই ছাত্র, আচ্ছা, বাট ওই যে বলেছি আমার কয়েকটা লাইভে বলেছি, বাইরে কি করছে তারাও তো আপনার লাইভে বলেছি, ছাত্রদের যে নাহিদ আর আসিফ বসে গেল উপদেষ্টা মন্ডলী হয়ে 4টা-5টা মন্ত্রণালয় নিয়ে, যেই দিন বসলো তার পরের দিনই আমি বলেছি, তার পরের দিনই আমি ভিডিওতে এসে বলেছি বিশাল বড় একটা ভুল করলো, বিপ্লবটাকে ধ্বংস করে দিল। কারণ ছাত্র নেতারা যখন উপদেষ্টা হয়ে গেল, তাদের উপর যে ফাইল আর টেবিল আর যেই কি বলে এটাকে রেড টেপের যেই কি বলে জিনিসটা শুরু হবে, প্রক্রিয়াটা, তখন তাদের আর কোনো হুঁশ থাকবে না, তার বিপ্লব ভুলে যাবে। বিপ্লব তো দূরের কথা, অন্যান্য ছাত্রদের সাথে কথা বলা, যোগাযোগ করে নেতাদের সাথেও সম্ভব হবে না, কারণ তারা তো ছাত্র সমাজ থেকে, পড়াশোনার সমাজ থেকে আসছে, তাদেরকে এখানে বসানোই হয়েছে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বিপ্লবটাকে ধ্বংস করার জন্য। কারণ এই বাচ্চা বাচ্চা ছেলে পেলে গুলা কিসের ঘোড়ার ডিম বুঝে মন্ত্রণালয় চালাবে? ওরা তো ওদেরকে একটা নর্মাল একটা বাইরের দায়িত্ব দিলেও তো পারবে না। এই যে ছাত্র নেতা যে হুমচে পড়ছে নিজেদেরই, যে আরেক আতেল কি যেন নামটা, মাহফুজ, ওর আতলামি কথা শুনলে মনে হয় গাঞ্জা খেয়ে আসছে। তো এই যে মাহফুজটা এসে কথা বলে যে আমরা তো জানি এটা কোনো আন্দোলনে হয় নাই, এটা ভাষায় হয়েছে, তো তার ভাষাটা, অথচ যেসব ছেলে মেয়ে, ছাত্র ছাত্রী এবং জনতা রক্ত দিয়েছে, বুক পেতে দিয়েছে, যেসব সাইদরা হাতটা তুলে বুলেটের সামনে, তারা এই মাহফুজের নামও জানতো না, মাহফুজটাকে চিনতই না। তারা কি মাহফুজের কথায় গিয়ে বুক পেতে দিয়েছে, গুলে নিয়েছে? তা তো করে নাই। তারা আন্দোলনটা শুরু হয়েছে, শুরু হওয়ার পরে তাদের ভিতরে এই যে গত 15 বছর, অথচ এই মাহফুজকে অপমান করে, এই শহীদদেরকে অপমান করে মাহফুজ কথাটা বলেছে যে এটা নাকি কোনো সরকার বিরোধী আন্দোলনে নাকি হয় নাই, এটা নাকি ভাষাই হয়েছে, এটা সে নিজেই জানে এটার মানে কি। তো এই যে ছেলে পেলেগুলা, এই যে হাসিনার 16 বছর বা 15 বছরের অমানসিক অত্যাচারের যে পুঞ্জীভূত রাগ, সেই রাগের বহিঃপ্রকাশেই হয়েছে, সেই রাগের বহিঃপ্রকাশেই কিন্তু তারা বুক পেতে দিয়েছে, কোনো নাহিদ, আসিফ আর মাহফুজের কথাই দেয় নাই, তাদের নামও তাদের মাথায় আসে নাই, বা তাদেরকে চেনেও কিনা আমার সন্দেহ আছে 2-4 জন ছাড়া। যারা বুক পেতে রক্ত দিয়েছে তারা দেশের জন্য রক্ত দিয়েছে। তারাই ভুলে গেছে, যে সমন্বয়করাই ভুলে গেছে যে হসপিটালে যারা পড়ে আছে, ইভেন আপনি দেখবেন যে
ত্রাণের ব্যাপারে ওরা অনেক টাকা 12 কোটি টাকা উঠিয়েছে, কিন্তু সেটার কোনো হিসাব নিকাশ নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কারণ ওরা আসলে কিছু করে নাই, ওরা সেই টাকা নিজেদের মধ্যে রেখে দিয়েছে। ইভেন এই যে ট্রিটমেন্টের অভাবে মানুষ ট্রিটমেন্ট করতে পারছে না টাকার অভাবে, ওদেরও ঠিক মতো খোঁজ খবর উপদেষ্টারাও নেয় নাই, ছাত্ররাও নেয় নাই। বরং একজন নেতা হিসেবে নিজেকে প্রকাশ করছে, বিভিন্ন জেলায় গিয়ে প্রোটোকল ব্যবহার করে বিভিন্নভাবে নিজেদের মানে নিজেদেরকে প্রকাশ করছে বিভিন্নভাবে। এরা মনে করছে কি, এরা মনে করছে কি আসলে জীবনে তো কোনো বড় কিছু দেখে নাই। এরা হঠাৎ করে এই কি বলে মনে করছে যে কি হনু যেন কি একটা হয়ে গেছে আর কি, বুঝতে পারছে না ওই যে হিন্দু লীগের আন্দোলন তো বাদ দিলাম, পার্বত্য চট্টগ্রামে যা চলছে এগুলা নিয়ে কি চিন্তা করার মতো এদের কোনো ক্ষমতা বা যোগ্যতা আছে? বাকি সব বাদ দিলাম, এগুলোকে যে ট্যাকেল করতে হবে কিভাবে, যে কথাগুলো আমি ব্যাখ্যা করলাম যে ভারতে ইংরেজিতে চিৎকার করে সারা দুনিয়াতে যে একটা মিথ্যা প্রপাগান্ডা করে যে তাদের পক্ষে একটা অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে, সচেতনতা তৈরি করা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, এইটা নিয়ে চিন্তা করার কোনো যোগ্যতা আছে আসিফ নাহিদদের, মাহফুজদের? নাই। যেটা মেজর দেলোয়ার চিৎকার করছে, যেটা হাসিন স্যার এতক্ষণ ধরে ব্যাখ্যা করলেন, এই যে পার্বত্য চট্টগ্রামের মতো একটা জটিল এবং সেন্সিটিভ বিষয় নিয়ে এদের একটা সেন্টেন্স চিন্তা করার ক্ষমতা নাই, যোগ্যতা নাই। শিক্ষাগত যোগ্যতা তো বাদ দিলাম, এই হাসিন স্যার আর আমি তো মাঠ পেরিয়ে আসছি, আমরা তো অস্ত্র হাতে নিয়ে রাত বিরাতের শান্তি। হাসিন স্যারের সাথে আমার তুলনা করাও পাপ হবে। আমি হাসিন স্যার যা করে আসছেন তার 100 ভাগের 1 ভাগও আমি করিনি, বাট রাত বিরাতে শান্তি বাহিনীর পিছনে অস্ত্র নিয়ে জীবন বাজি রেখে আমরা কিন্তু চলেছি। শান্তি বাহিনীর চেয়ে বড় বিপদ ছিল ম্যালেরিয়া। এই আমার ক্যাম্প ছিল সীমানা পাহাড়ের ক্যাম্প, সেই 200, 300, 400 ফিট পাহাড়ের 4টা 5টা পাহাড় অতিক্রম করে আমি ছিলাম রেজামনি ক্যাম্পে। এগুলো তো হাসিন স্যারের সব মুখস্থ। আমার বেস ক্যাম্প ছিল রেজামনি ক্যাম্পে। ওখান থেকে আমি আমার সীমানা পাহাড় ক্যাম্পে যখন যেতাম 4টা 5টা 6টা পাহাড় ক্রস করে করে তারপরে গিয়ে অনেক উঁচা পাহাড়ের উপর উঠতে হতো। ওই পাহাড়ের নিচে যখন থাকতাম তখন কিন্তু দম প্রায় শেষ, আর গায়ে শক্তি নাই। তখন যাত্রা শুরু হতো, নতুন যাত্রা, একদম খাড়া পাহাড়, মাটি কেটে সিঁড়ি বানানো, বৃষ্টির দিনে একটু পিছলা পাটা ফসকে গেলেই কিন্তু একদম সোজা নিচে। সেটা বেয়ে উঠছি, শান্তি বাহিনীর ভয় কিন্তু বুলেটের ভয় নাই। ম্যালেরিয়ার ওই পাহাড়ের, সেই পাহাড়ের উপর থেকে দেখতাম মেঘ নিচে দিয়ে ভেসে যেত, আমাদেরকে হেলি সাপোর্টেড রেশন হেলিকপ্টার দিয়ে ড্রপ করে যেত। তখন একবার সেনা প্রধান বললেন যে পত্রপত্রিকায় বলছে সেনাবাহিনী নাকি রেশন খাচ্ছে। সারা জীবন তো বাংলাদেশিরা তাই মনে করেছে আর্মি উদয় শুধু বসে বসে রেশন খায়, আর কোনো কাম কাজ নাই। তো তখন জেনারেল নুরুদ্দিন, মোস্ট লাইকলি জেনারেল নুরুদ্দিনই ছিলেন, জেনারেল নুরুদ্দিন বললেন, মেবি আই কুড বি রং, মে নট বি জেনারেল নুরুদ্দিন, তো সেনা প্রধান তখন যেই ছিলেন উনি বললেন যে একটা 5টা এডিটরকে, নামকরা পত্রিকার ডেইলি স্টার, প্রথম আলো, এরকম আর 5টা পত্রিকার এডিটররা যাবেন পার্বত্য চট্টগ্রামে, এটা ভিজিট করার ব্যবস্থা করা হোক। সেই কর্নেল আবেদিন আমার ক্যাম্পটাই উনি সিলেক্ট করলেন যে দেলোয়ার তোমার ক্যাম্পটা দেখাও। উনি খুব পছন্দ করতেন আমার কাজ কারবার, আমি যেভাবে করতাম। তো আমার ক্যাম্পেই পাঠালেন। আমি স্যারকে বললাম, স্যার এক কাজ করেন, এই যন্ত্রগুলাকে, এই যে এসির রুমে বসে বসে খালি এডিটোরিয়াল করে, দেশের পক্ষে শক্তিশালী কোনো কথা বলতে পারে না, ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, এই 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 ভারতের 5-8টা গোলাম গুলাকে আমার ওই সীমানা পাহাড় ক্যাম্পে পাঠান স্যার। এখন পাহাড়ে যেটা হচ্ছে সেটাও তো নিশ্চয়ই ভারতের একটা চক্রান্ত, এখানে আওয়ামী লীগের একটা চক্রান্ত আছে। আমি কেন বলছি এই কথাটা উল্লেখ করছি, কেন কথা থেকে কথা চলে যায়, যে খালি মনে করলে হবে না যে একটা দেশের সরকার বা এই যে উপদেষ্টা মন্ডলী আসছে, যে ছাত্রদের ভূমিকা কি, দুর্বল ভূমিকা এই জায়গায় সরকার, তাদের সরকারে বসা উচিত হয় নাই। তাদের উচিত ছিল বাইরের থেকে বিপ্লবী একটা সরকার গঠন করে এই সরকারকে, উপদেষ্টা সরকারের উপর নজর রাখা, এবং তাদেরকে যেখানে ভুল দেখবে তাদের একটাই কাজ, তাদের শক্তিটা কোথায়, তাদের শক্তিটা হচ্ছে ছাত্র জনতার একতার শক্তি। তাদেরকে কারা বসিয়েছে? তাদেরকে, এর পিছনে অনেক কাহিনী আছে, আমি কখনো বলতে চাই মুখ খুলে, এগুলা বলতে গেলে হয় কি মানুষের মন ভেঙে যাবে। কিন্তু বসানোর পেছনে এটাই তো উদ্দেশ্য, যে সরকারকে ব্যর্থ করে বলে দিই। আমি এর আগেও কিন্তু কয়েকটা ভিডিওতে ব্যাখ্যা করেছি, ওই যে মানুষের ধৈর্য কমতো, কিছু বাংলাদেশি ছাড়া খুব কম বাংলাদেশি দেখি তো একটু প্রথমে একটু জোকস আছে নাকি, একটু মজা আছে নাকি, একটু তাহলে একটু শুনবে, তাহলে একটু মানে মজা পাবে, হাসবে, অন্য গিয়ে বলবে, তামসা করবে। কিন্তু আমার ভিডিওগুলো সিরিয়াস,
2 মিনিট 5 মিনিটের বেশি হলে চলে যায়। আর এটি 5 মিনিটের নিউজ নাকি? আমি কি সাজিয়ে গুছিয়ে স্ক্রিপ্ট লিখে নিউজ করতে আসছি যে আমি এটা মুখস্থ করে স্ক্রিপ্ট পড়ে চলে যাব? এগুলো অনেক কিছু ব্যাখ্যার বিষয় আছে। দেখেন এই যে হাসিন স্যার আর আমি মিলে এতক্ষণ ধরে ব্যাখ্যা করে মূল সমস্যাগুলো খুলে ধরছি, তারপরও কিন্তু আমরা আর 5 ঘন্টা বললেও কিন্তু এগুলো বলা শেষ হবে না। তারপর আমরা চেষ্টা করছি তো যত তাড়াতাড়ি শেষ করা যায়। এই যে এই সরকার কাদের সরকার? আমি কয়েকটা লাইভে এবং আপনার লাইভেও ব্যাখ্যা করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। উনি যেহেতু উনার একটা সময় থেকে ওনাকে কিন্তু পশ্চিমারা ওনাকে নিয়ে নিয়েছেন, ওনার আদর্শটাকে নিয়ে কিন্তু পশ্চিমারা ওনাকে প্রমোট করেছেন পশ্চিমার স্বার্থেই। পশ্চিমারা নিজেদের স্বার্থ ছাড়া এক কদম নড়ে না। যখন এর আগের বার 7ই জানুয়ারির নির্বাচনের আগে কিন্তু এই ডোনাল্ড লুরা এসে খুব লাফালাফি করলো কিছুদিন করে, তারা চাইছিল হাসিনাকে চাপের মুখে ফেলে তারা চীন থেকে দূরে সরিয়ে নিয়ে আসতে। কিন্তু আবার সেই ভারতের কথায় ডোনাল্ড লুরা কিন্তু আবার বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল। তাই কিন্তু হাসিনা ফুর্তিতে 7ই জানুয়ারি নির্বাচন করে ফেললো। তারপরে ডোনাল্ড লুরা দেখলো যে ভারতের কাছে দিয়ে তো চীনকে সরানো যাচ্ছে না, ভারতের নাকের ডগার উপর দিয়ে চীন কিন্তু সবই করে যাচ্ছে এবং তিস্তা প্রজেক্ট আসবে সবই করবে। কারণ হাসিনার হাতে টাকা নাই, চীনের টাকা ছাড়া হাসিনার সরকার চালানো এবং টিকানো এই ছাত্র আন্দোলন না হলেও ম্যাক্সিমাম 6 মাসের মাঝখানে অর্থনৈতিক ধসা হাসিনার ধস হতোই। এবং তার পরবর্তীতে ডোনাল্ড লুরা কিন্তু সরাসরি ঢুকলো। কেন আজকে এই সরকার এনজিওরা বেশি? কারণ এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার। যুক্তরাষ্ট্রই কিন্তু সমস্ত প্ল্যান কষে, যেই যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন যত কথাই বলছি, এর পেছনে অঙ্কটা কিন্তু চালিয়েছে যুক্তরাষ্ট্র চালিয়ে কিন্তু ইউনিস সেন্টারেই এটা নিয়ে মিটিং হয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনের আরো 8 মাস আগের থেকে ইউনিস সেন্টারে কিন্তু লাগাতার মিটিং হয়েছে। এখন প্রশ্ন করবেন আমাকে অনেকেই, যেখানে বাংলাদেশের এই এনটিএমসি টেলিফোন গোয়েন্দাগিরিতে এবং ডিজিএফআই এর এত কড়া নজরদারির উপরে, যেখানে সবার টেলিফোন ট্র্যাক করা হতো, গুরুত্বপূর্ণ ব্যক্তি সবাইকে ট্র্যাক করা হতো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো অবশ্যই ট্র্যাক করা হতো, সবকিছুতে ওনার বিরুদ্ধে 100-র উপরে মামলা। তাহলে এই মিটিং হলো কিভাবে? হয়েছে এই মিটিংগুলার শুরু করে এই মিটিংগুলার পর আস্তে আস্তে বৈষম্য বিরোধী আন্দোলন। কিন্তু তারপরে এই বৈষম্য বিরোধী আন্দোলন যখন করেছে তখনও কিন্তু 9 দফাই দাবি দিচ্ছিল এই ছাত্র নেতারা। তাদের দাবি কিন্তু হাসিনার পতন না, ছিল না, মোটেই না। বিএনপির দাবিও গত 15 বছর হাসিনার পতন ছিল না। তারা 20 দফা 25 দফা 30 দফা নিয়ে আসছে। এই জন্যই হাসিনা বসে বসে হেসেছে, আরো মানুষ মেরেছে। একইভাবে এই ছাত্ররাও যারা আজকে ভণ্ডামি করছে, এই ছাত্ররা ছিল 9 দফা দাবি ছিল, তখন কিন্তু হাসিনার পতন ছিল না। হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার, কোন ছাত্র নেতার নির্দেশনা, ছাত্র জনতার 15 বছরের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ, আর কিছু না। তো এই যে এনজিওতে কারা বসিয়েছে, এই প্রশ্নটা কিন্তু সবাই করেছে। যুক্তরাষ্ট্র বসিয়েছে। বাংলাদেশের এবং পৃথিবীতে সকল দেশে এই যে পার্বত্য চট্টগ্রামের প্রতি পাহাড়ে পাহাড়ে কিন্তু মিশনারিজ আছে। আমার চেয়ে 1000 গুণে হাসিন স্যার ভালো জানেন। এদের কামগুলোই হচ্ছে কি করে খ্রিস্টান বানানো যায়, খ্রিস্টান ধর্ম বানানো যায়, কি করে এদেরকে পশ্চিমা দিয়ে এদেরকে স্বাধীনতা করায় সাহায্য করা যায়, এদেরকে কিভাবে ওই লাইনে 2 নম্বর লাইনে দেশবিরোধী কাজে সাহায্য করা যায়। বাংলাদেশের এনজিও গুলা, যতগুলো এনজিও আছে, মনে আছে 11 সরকারের আশা ছিল জিল্লুর রহমান না কি যেন নামটা, এনজিও, এগুলো কিন্তু সব আমেরিকান ইমপ্ল্যান্ট। এবং এই যে এনজিও না, আমি বলছি 11 কথা। আর এখন হচ্ছে এই যে আদিলুর রহমান, রিজওয়ানা, উমুক সুমুক, সবাই হচ্ছে এনজিও, কাজের সিলেকশন। বর্তমানে অকুস্থলে বাংলাদেশের মতো একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ চালানোর যেই কোয়ালিটির দরকার তাদের, সেখানে পুঁথিগত বিদ্যা দিয়েই শুধু হয় না, সেখানে একটা বিপ্লবী চেতনার মতো একটা শক্তি, সাহস নিয়ে এবং ডিসাইসিভ রোল, মানে ক্যাপাবিলিটি আছে, মানে তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাবিলিটি আছে, এরকম ব্যক্তিবর্গকে বসানো উচিত। যেমন পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যদি সমস্যার সমাধান করতে হয়, হাসিন স্যারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া উচিত। কিন্তু দেবে না তো, দেশপ্রেম নাই তো, অঙ্ক চলছে, আমেরিকার নির্দেশে চলছে। এবং আমার ভয়টা হচ্ছে সেখানেই, এই যে নিউ ইয়র্কে উনি গেলেন,
নিউ ইয়র্কে গেলেন, ভাষণ দিবেন, সব ঠিক আছে। মোদির সাথে তো ওনার দেখা করতে চাওয়ার দরকার নাই। মোদির নিজ ইন্টারেস্টে মোদি ওনার সাথে দেখা চাওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাক। আপনি কেন রিকোয়েস্ট করবেন মোদির সাথে দেখা করার জন্য? এখানেই তো নত জানো আপনার নীতি শুরু হয়ে গেল। এইখানে তারপরে ওই কি বলে ফরেন সেক্রেটারি তৌহিদ, উনি এখন কি বলে এটাকে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি মিনিস্টারের সাথে বসবে, জয়শঙ্করের সাথে বসবে, আলোচনা করবে। সেখানে তাকে শক্ত থাকতে হবে, সেখানে তাকে দেশ নিয়ে শক্ত, কিন্তু আই ডাউট 100% সেখানে নত জানু হয়ে মাথা নত করে কথা বলবে সে। এবং এই যে আস্তে আস্তে, এবং ভারত এই যে আমেরিকা যাচ্ছে, এর মাঝখানে শুরুতেই বলেছেন মোদির সাথে জো বাইডেনের মিটিং হয়েছে। এটা তো আর অজানা কিছু না, এটা হচ্ছে দেখা মিটিং। অদেখা এবং অজানা মিটিং যে কত হচ্ছে নিয়ে আলোচনা হয়েছে, আরো কি কি বিষয় এক্স্যাক্টলি, এটা তো প্রকাশ্যে আসছে। অপ্রকাশ্যে যত কিছু হচ্ছে তা তো আমরা জানি না। সেখানে আমার ভয়টা হচ্ছে এই যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আবার ভারতের হাতে দিয়ে দিবে, তোমরা চালাও। আমরা হাসিনাকে সরিয়ে দিয়েছি, এখন তোমরা চালাও। এখন কিন্তু ওই কি বলে পুরনো, কি বলে একই পুরনো বোতলে নতুন মদ দিয়ে দিবে আর কি, ভারতের হাতে দিয়ে আমাদের এই উপদেষ্টা সরকারের হাতে হ্যান্ড ওভার করবে। এবং আমার আরেকটা যেটা ভয়, কনসার্ন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্ল্যাকমেইল করার ব্যবস্থা চলছে। কিভাবে? সামনে কিন্তু দুর্গাপূজা। এই দুর্গাপূজায় আমি কয়েকবার মেনশন করেছি, আমার কয়েকটাই, দুর্গাপূজায় ভারত একটা ভয়ঙ্কর রকম একটা জঙ্গি কাজ করবে, জঙ্গি একটা নাটক করবে। জঙ্গি নাটক করে সারা পৃথিবীকে দেখাবে আঙ্গুল দিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দোষ চাপানোর চেষ্টা করবে, এবং তারপর ডক্টর মোহাম্মদকে ব্ল্যাকমেইল করবে। ব্ল্যাকমেইল করে আবার ভারত এসে জুড়ে বসবে বাংলাদেশের ভিতরে, ভারতের র আবার প্রবেশ শুরু করে। এখনো র আছে, পুরা নির্মূল হয় নাই, তারপরেও একদম প্রকাশ্যে এসে বাংলাদেশের র প্রবেশ করবে, ভারত আবার দেশ চালাবে। আমার গত 4 বছরের যতগুলো কথা বলেছি, কেউ যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন কোন কথাটা ভুল হয়েছে আমার, আল্লাহ মাফ করুক, এই কথাটা যেন আমার ঠিক না হয়। যদি ঠিক হয় তাহলে দেশ গেছে। যা ছিল হাসিনা থাকতে যা বিপদ ছিল, তার চেয়ে আরো ভয়ঙ্কর রকম বিপদ আসবে।